ব্রাজিলের জার্সিতে এর আগে কখনোই এত বিধ্বংসী রূপে ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যায়নি। ভিনিসিয়াসের এই দুর্দান্ত ফর্মের অল ক্রেডিট গোস টু ডন কার্লো আনচেলত্তি। রাউন্ড অফ 32-এ ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, যারা 2025 সালের অক্টোবরের ফিফা উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল 3-2 গোলে। সো জাপানকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আবার নেইমারের ব্যাক করা এবং ভিনিসিয়াসের অতি মানবীয় পারফরমেন্স সব মিলিয়ে জাপানের ডিফেন্স মুহূর্তেই শূন্য বিশূন্য হয়ে যাওয়ার কথা। তবে এটাও মনে রাখতে হবে, এই জাপানই কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে জার্মানির মতো দলকে হারিয়ে বিদায় করেছিল। কিন্তু তার মানে এই না যে ব্রাজিলকেও এই ম্যাচে তারা হারিয়ে দিবে, বরং জাপান নিজেদের অভাগা ভাবতেই পারে এত আর্লি স্টেজে আগুনে ফর্মে থাকা ভিনিসিয়াসকে ফেস করতে হবে। কম্পিটিটিভ ম্যাচ এবং ফ্রেন্ডলি ম্যাচ এই দুইটার ভাইভ টোটাল ডিফারেন্ট। সো জাপান যেভাবে নিজেদের অভাগা ভাবতেছে, ঠিক একইভাবে ব্রাজিল নিজেদেরকে লাকি ভাবতে পারে, কারণ তারা এই ম্যাচে নেদারল্যান্ডকে ফেস করতে হচ্ছে না। গ্রুপ পর্বের দুই দলের জার্নিটা যেমন ছিল, মরক্কোর সাথে প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করে ব্রাজিলের শুরুটা কিন্তু একটু মেরমেরে হয়েছিল, কিন্তু পরের ম্যাচগুলোতেই সেলেসাওরা ফর্মে ফিরে এবং বিশেষ করে শেষ ম্যাচে তারা স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছে। অবশ্যই মরক্কোর পয়েন্টও সেম। এই জার্নিতে তারা প্রতিপক্ষকে 7 গোল দিয়েছে এবং কনসিড করেছে একটি মাত্র গোল। কাকতালীয়ভাবে বিষয়টা সেই হিস্ট্রিক্যাল মারাকানাজোকে মনে করিয়ে দেয়। দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস 4 গোল করেছেন এবং মেতিয়াস কুনিয়া করেছেন 3টি গোল। দুর্দান্ত খেলেছেন স্কটল্যান্ড ম্যাচে সুযোগ পাওয়া তরুণ রায়ান। মাঝমাঠে অসাধারণ করেছে ব্রুনো গ্রিমারেস, আর দুই সেন্টার ব্যাক ফেয়ার গ্যাব্রিয়েল এবং মার্কুনিউস জাস্ট রক অ্যান্ড সলিড। অন্যদিকে জাপানও তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করে। সেকেন্ড ম্যাচে তিউনিশিয়াকে 4-0 গোলে উড়িয়ে দেয় এবং সুইডেনের সাথে সর্বশেষ ম্যাচে তারা 1-1 গোলে ড্র করে নেদারল্যান্ডসের ঠিক পেছনে থেকে রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32 কনফার্ম করেছে। তারা গ্রুপ পর্বে 7 গোল দেওয়ার পাশাপাশি 3টা গোল কনসিড করেছে। সো লড়াইটা কিন্তু ওয়ান সাইডেড ভাবার কোনো কারণ নেই। যারা অলরেডি এক্সাইটেড, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে প্রেডিকশন জানিয়ে দিন কে যাচ্ছে রাউন্ড অফ 16-এ। নেইমার কতটা ইমপ্যাক্টফুল সেটা বোঝার জন্য যদি আমরা লাস্ট ম্যাচের দিকে তাকাই, স্কটল্যান্ড এই ম্যাচে প্রথম ইয়েলো কার্ড দেখে ম্যাচের 89তম মিনিটে নেইমারকে ফাউল করার কারণে। এই একটা স্টেটই এনাফ নেইমারের ইমপ্যাক্ট বিশ্লেষণ করার জন্য। সো নেইমারের ফিরে আসা জাপানের জন্য জাস্ট দুঃস্বপ্নের মতো হওয়ার কথা। আক্রমণ ভাগে মেতিয়াস কুনিয়া তো পুরো আগুন ফর্মে আছে, অলরেডি 3টা গোল করে নাম্বার 9 জার্সির সম্মান সমুন্নত রেখেছে। আর ভিনিসিয়াস তো জাস্ট ব্লাস্ট, টানা 3 ম্যাচে গোল, লাস্ট ম্যাচে হতে পারতো হ্যাটট্রিকও। 4 গোল এবং 1 অ্যাসিস্ট, 3 ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ। এই যেন রিয়াল মাদ্রিদের সেই দুর্দান্ত ভিনিসিয়াস যাকে দেখে অভ্যস্ত ফুটবল ওয়ার্ল্ড। আর রাফিনিয়ার ইনজুরিতে সুযোগ পাওয়া টিনেজার রায়ান লাস্ট ম্যাচে যে দুর্দান্ত এবং গতিশীল ফুটবল খেলেছে তা এক কথায় অসাধারণ। ভাগ্য সহায় থাকলে সে একটা গোলও পেতে পারত। ভিনিসিয়াস আর কুনিয়ার সাথে রায়ানের এই কম্বিনেশনটা জাপানের ডিফেন্সের রাতের ঘুম উড়ানোর জন্য একাই যথেষ্ট। সাথে অ্যাড হলো নেইমার জুনিয়র। ম্যাচের কি পয়েন্ট যেগুলো হতে পারে, শুরুতে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত ফর্মে থাকা। ভিনিসিয়াস গ্রুপ পর্বে 3 ম্যাচে গোল করেছেন। ব্রাজিলের আক্রমণ ভাগের সবচেয়ে বড় অস্ত্র এখন ভিনি। নেইমারের প্রত্যাবর্তন, চোট কাটিয়ে নেইমার আবার মাঠে ফিরেছে, যদিও পুরো 90 মিনিট খেলার সম্ভাবনা খুবই কম, তবে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার জন্য ক্ষমতা এখনো তার রয়েছে এবং তার জন্য সে 90 মিনিট অপেক্ষা করবে না। সে যে কিছুক্ষণ সময় মাঠে থাকবে ওই সময়টুকু তার জন্য যথেষ্ট ম্যাচের গতিপথ বদলানোর জন্য। জাপানের সংগঠিত ফুটবল, জাপান নেদারল্যান্ডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে, তিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়েছে এবং সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। দলটি দ্রুত ট্রানজিশন এবং কাউন্টার অ্যাটাকে খুবই ডেঞ্জারাস, আত্মবিশ্বাসের বড় কারণ। জাপানের কোচ মনে করিয়ে দিয়েছেন যে গত বছর টোকিওতে তারা ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছিল এবং সেটা তারা প্রথমে পিছিয়ে পড়ে আবার কামব্যাক করেছে। সো তারা শুধু অংশ নিতে নয়, বরং বিশ্বকাপে ভালো কিছু করতে এসেছে। ট্যাকটিক্যাল ব্যাটেল, ব্রাজিল বলের দখল এবং অ্যাটাকিং ফুটবল খেলবে, জাপান সম্ভবত লো ব্লকের ডিফেন্স করে দ্রুত কাউন্টার করবে। মিডফিল্ডে ব্রাজিল যদি খেলার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে তবে জাপানের জন্য এটা কঠিন হবে। তবে জাপান প্রথম গোল ফেলে ম্যাচ অনেক বেশি কম্পিটিটিভ হয়ে উঠতে পারে। মাঝমাঠে ব্রুনো গিমারেস বনাম জাপানের কামাকার মধ্যে বল দখলের লড়াই বেশ জমার কথা। চলুন এবার একটু পজিশন আর কোচদের ট্যাকটিক্স দেখে নেওয়া যাক। গোল পোস্ট এবং ডিফেন্স, ব্রাজিলের পোস্টের নিচে এলিসন বেকার তো এক অবিদ্য দেয়াল, এটা নিয়ে
কারো কোনো সন্দেহ থাকার কথা না। 3 ম্যাচে তিনি মাত্র একটা গোল কনসিড করেছেন। ডিফেন্সে মার্কিনিউস এবং গ্যাব্রিয়েল ম্যাগেলহাস এক প্রকার রক সলিড। তবে সমস্যা হলো ব্রাজিলের ফুলব্যাকরা যখন আক্রমণে উপরে উঠে যায় তখন পেছনে যে ফাঁকা জায়গাটা তৈরি হয় সেটা জাপান ঠিক ওখানে হয়তো সবল মারতে পারে এবং তারা এইসব ফাঁকা জায়গাগুলাতে সবল মারাতে বেশ ওস্তাদ। জাপানের তোমিয়াসু আর ইতাকুয়ার ডিফেন্স কিন্তু একদম পাঁচিল তুলে বসে থাকে, সহজে তারা স্পেস দেয় না। মাঝমাঠে ব্রাজিলের ব্রুনো গিমারেসের ফাসিং ব্রিশনের সঙ্গে লড়াই হবে জাপানের ইঞ্জিন কাইসু সানু আর দাইসি কামাদার। কামাদার মেন কাজই হবে কামড়ে ধরে ব্রাজিলের ফা থেকে বল কেড়ে নেয়া। এবার ডাগআউটের লড়াইটা কিন্তু দেখার মতো হবে। ব্রাজিলের নকআউট টুর্নামেন্টের ডন কার্লো আনসেলোত্তি চাইবেন উইং এবং মাঝমাঠের ক্রিয়েটিভিটি ব্যবহার করে শুরুতে গোল আদায় করতে। অন্যদিকে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু একজন টেকটিক্যাল মাস্টারমাইন্ড। তিনি মূলত লো ব্লক বা ডিফেন্সিভ ফুটবল খেলে প্রতিপক্ষকে ফ্রাস্ট্রেটেড করে কাউন্টার অ্যাটাকে মারতে ভালোবাসেন। কুবো আর মায়েদার যে রকেট গতি তা মোরিয়াসুর এই কাউন্টার ট্যাকটিসের মেইন উইফন। তবে কার্লো আনচেলত্তি যেভাবে ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদের ফর্মে ফিরিয়ে এনেছেন সেটা এক কথায় অনন্য, এক কথায় অসাধারণ। ব্রাজিলের জার্সিতে এর আগে কখনোই এত বিধ্বংসী ভিনিকে আমরা দেখতে পাইনি। ভিনির এই দুর্দান্ত ফর্মের অল ক্রেডিট গোস টু ডন কার্লো আনচেলত্তি। সম্ভাব্য রেজাল্ট, আই থিঙ্ক ব্রাজিল 2 জাপান 1। জাপান লড়াই করবে, কোনো সন্দেহ নাই, এবং গোল করার সম্ভাবনা তাদের রয়েছে। কিন্তু ব্রাজিলের ব্যক্তিগত স্ট্যান্ডার্ড, স্কোয়াডের ডেপথ এবং নকআউট এক্সপিরিয়েন্স তাদের এগিয়ে রাখছে। তবে এটি ব্রাজিলের জন্য মোটেও সহজ ম্যাচ হবে না। ধন্যবাদ সবাইকে।